আচ্ছা, 585 পেজের মডেল কোশ্চেন সেট 15-এর সলিউশন চলছে। তো আজকের ক্লাসে আমরা 14 দাগ থেকে সলিউশন শুরু করবো এবং আজকেই মডেল কোশ্চেন পেজ 15-এর লাস্ট ক্লাস। তো এর পরের ক্লাস থেকে মডেল কোশ্চেন সেট 16 স্টার্ট করবো। 22টা মডেল কোশ্চেন সেট আছে। তো সমস্ত সলিউশন তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। পরবর্তীকালে তোমরা এবিটি টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন পাবে এবং পরবর্তী ক্ষেত্রে যারা সায়েন্সে থাকবে ক্লাস 11-12 বা ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। শুরু করছি। দেখো, আজকের ক্লাস আমাদের ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার অ্যাভেলেবেল আছে। যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, একের দাগেরটা, শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস দেওয়া আছে 21 সেমি। আচ্ছা, টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা পার বর্গ সেমি হিসেবে 57.75 টাকা খরচ হয়। টোপরের উপরতল ও তির্যক উচ্চতা চেয়েছে। তাহলে বাইরের দিকের ব্যাস কত? টোপরের বাইরের দিকের ব্যাস সমান 21 সেমি। অতএব টোপরের বাইরের দিকের ব্যাসার্ধ সমান 21/2 সেমি। ঠিক আছে, বা এটা দরকার পড়লে 10.5ও লেখা যাবে। যদি দরকার পড়ে আমাদের 21/2 লিখতে পারি বা 10.5ও লিখতে পারি, এটা করে রাখা হলো। আচ্ছা, টোপরের উপরিতল আংটা দিয়ে মুড়তে 10 পয়সা প্রতি বর্গ সেমি, এই যে 57.75 টাকা সমান কত পয়সা? 57.75 টাকা সমান 57.75 ইন্টু 100। দশমিক তুলে দেওয়া হলে এখানে 100 হয়ে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, 100 দিয়ে গুণ করার ফলে টাকাটা পয়সা হয়ে যাচ্ছে, সমান 5,775 পয়সা। আচ্ছা, এবার 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে। 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 পয়সা খরচ হয় 1/10 বর্গ সেমিতে। আর 5,775 এত পয়সা খরচ হয় 5,775/10 বর্গ সেমিতে। ঠিক আছে, এবার টোপরের উপরিতল রাংতা দিয়ে মুড়তে এত বর্গ সেমি খরচ হয় এত টাকা হিসেবে। এবার টোপরের উচ্চতা চেয়েছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। আবার আমাদের ব্যাসার্ধ জানা আছে, পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল। আমাদের ধরি তির্যক উচ্চতা, এখান থেকে ধরি তির্যক উচ্চতা সমান এল সেমি। তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে পাই আর এল, মানে 22/7 ইন্টু আর ইন্টু এল। আচ্ছা, আর এর মানটা জানা আছে, আর এর মান 21/2 বসে দিই। আর এর মান 21/2 ইন্টু এল। হ্যাঁ, পাই আর এল ইজ ইকুয়াল টু 5,775/10। আচ্ছা, এইখানটা কেটে দিলে এইটা হচ্ছে 11 দুগুণে 22 হয়ে যাচ্ছে, এটা 3 7 21 হয়ে যাচ্ছে। বা এল ইজ ইকুয়াল টু 5,775/10 ইন্টু এই যে 11 আর 3টা এদিকে উপরে আছে, এদিকে নিচে চলে আসবে, 1/11 ইন্টু 1/3। 11 5 11 55, 2 7 আছে, 11 দুগুণে 22 5। ঠিক আছে, বা এল ইজ ইকুয়াল টু 525/10 ইন্টু 3। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 5 একে 5 0 5, এটাকে 3 দিয়ে কাটলে 3 35 105। তাহলে বা এল ইজ ইকুয়াল টু 35/2, বা এটাও লেখা যাবে 17.5। ঠিক আছে, দূরে লেখা যেতে পারে। এবার উচ্চতাও তির্যক উচ্চতা চেয়েছে, তির্যক উচ্চতা বেরিয়ে গেল এখানে। ঠিক আছে, 17.5 সেমি। এবার উচ্চতা জানার জন্য অতএব ধরি টোপরের উচ্চতা সমান h সেমি। অতএব h ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ h স্কোয়ার প্লাস r স্কোয়ার সমান l স্কোয়ার হয় তো। h স্কোয়ার প্লাস r স্কোয়ার সমান l স্কোয়ার, তাহলে h স্কোয়ার ইজ ইকুয়াল টু l স্কোয়ার মাইনাস r স্কোয়ার। তাহলে h ইজ ইকুয়াল টু রুট ওভার অফ l স্কোয়ার মাইনাস r স্কোয়ার। l এর মানটা কত? 17.5 তার স্কোয়ার মাইনাস আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 10.5। এইভাবে করলে সুবিধা হবে, নাহলে স্কোয়ার করলে অনেকটা
বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। এটা এত সেমি, 17.5 প্লাস 10.5, 17.5 মাইনাস 10.5, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ, যোগ করলে 28 ইন্টু এটা 7 সমান 28 মানে 4 ইন্টু, আচ্ছা 4 না করে একবারে 2 ইন্টু 2 করে দিচ্ছি। 2 দুগুণে 4, 4 7 28 ইন্টু 7, তাহলে 2 আর 7 বেরিয়ে আসবে এত সেমি, সমান 7 দুগুণে 14 সেমি। তাহলে এবার অ্যান্সারগুলো লিখবে। এইটা হলো উচ্চতা, অতএব টোপরের এল ছিল তির্যক উচ্চতা, টোপরের উচ্চতা 14 সেমি এবং টোপরের তির্যক উচ্চতা 17.5 সেমি। টোপরের উচ্চতা 14 সেমি এবং টোপরের তির্যক উচ্চতা, এই পর্যন্ত ক্যালকুলেশন সম্পূর্ণ হয়ে গেছে, শুধু স্টেটমেন্ট দুটো লেখা বাকি। স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। টোপরের উচ্চতা 14 সেমি, তির্যক উচ্চতা 17.5 সেমি, এটা মেনশন করতে হবে শুধুমাত্র। এবার 2 এর দাগে 2 এর বলেছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত, 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় যদি, এবার সেমি এককে চেয়েছে, এত সেমি ব্যাস, এত সেমি উচ্চতার 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, জলতল কত সেমি উপরে উঠবে? কত সেমি উপরে উঠবে? তাহলে আমরা ধরে নেবো জলতল কত ডেসিমি, এটা সেমিতে ধরে নেবো প্রথমে। হ্যাঁ, আচ্ছা। এবার চৌবাচ্চা দৈর্ঘ্য প্রস্থ, চৌবাচ্চা যে গভীরতা বলে দিয়েছে, চৌবাচ্চার গভীরতাটা কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা কতটা জলতল উপরে উঠবে সেটার প্রয়োজন। চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি, চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি, তার মানে 210 সেমিতে নিয়ে চলে যাচ্ছে। চৌবাচ্চার প্রস্থ সমান 11 ডেসিমি, 11 ডেসিমি সমান 110 সেমি। আচ্ছা, ধরি জলতল 8 সেমি উপরে উঠবে, ধরি জলতল 8 সেমি উপরে উঠবে, ঠিক আছে। তাহলে যে বর্ধিত জলের আয়তনটা কত হচ্ছে? অতএব বর্ধিত জলের আয়তন, অতএব বর্ধিত জলের আয়তন মানে জলটা কি কারণে বাড়ছে? এই যে গোলকগুলোতে ফেলা হলো সেই কারণে জলটা বাড়ছে, অর্থাৎ যে যতগুলো গোলক ফেলা হলো তাদের যে মোট আয়তন আর সেই সমান আয়তনের জলতল উপরে উঠবে। টোটাল যে বর্ধিত জলের আয়তন আর গোলকগুলোর আয়তনগুলো সমান হবে, দুটোর আয়তনকে আমরা সমান করবো, সেখান থেকে এইচ এর মানটা বেরোবে। হ্যাঁ, তাহলে বর্ধিত জলের আয়তন হচ্ছে এইটা, তাহলে 210 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হ্যাঁ, এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, চৌবাচ্চা যদি এত সেমি ব্যাস, এত সেমি উচ্চতা, আচ্ছা লোহানের গোলক নয় চোঙ ডোবানো হয়েছে। আচ্ছা, একটি চোঙের ব্যাস, একটি চোঙের ব্যাস, একটি চোঙের ব্যাস সমান 21 সেমি, একটি চোঙের ব্যাসার্ধ সমান 21/2 সেমি। আর একটি চোঙের উচ্চতা, একটি চোঙের উচ্চতা সমান 20 সেমি, ঠিক আছে। তাহলে একটি চোঙের আয়তন কত? অতএব একটি চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান পুট করে দিচ্ছি, 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 20, এইটা এত ঘন সেমি। তাহলে 100টি চোঙের আয়তন, তাহলে 100 গুণ হয়ে যাবে এর সঙ্গে, 100 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 20, এত ঘন সেমি। এই আয়তনটা এই আয়তন মানে এর সমান আয়তনেই জলটা বাড়ছে, তাহলে এই দুটোকে ইকুয়াল করতে হবে। শর্তানুসারে বলে শর্তানুসারে এখান থেকে আমাদের বলছে জলতল কত উপরে উঠবে, জলতলটা বের করতে হবে, এইচটা বের করতে হবে। হ্যাঁ,
শর্ত অনুসারে 210 ইন্টু 110 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 100 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 20। ঠিক আছে, এই শূন্যগুলো আমরা কেটে দিচ্ছি, দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 22/7 21/2 21/2 20 ইন্টু 1/21 1/11। 21 কেটে গেল, 11 দিয়ে 22, 2 2 কেটে গেল, 7 3 21 3, হ্যাঁ, আর 2 দিয়ে গেলে 10, বা এইচ সমান 3 10 30। ঠিক আছে, আচ্ছা হলো এটা। তাহলে জলতল উপরে উঠবে, এইচটাই আমরা ধরেছি, জলতল উপরে উঠবে, এইচ সেমি ধরেছিলাম। অতএব জলতল উপরে উঠবে সমান 30 সেমি সমান 3 ডেসিমি। দেখো ঠিক আছে, হলো 14 থেকে 2 হয়ে গেল, 3-এরটায় চলে যাচ্ছে। এটা কি অঙ্ক দিয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি গাছের গুঁড়ির ব্যাস 2 মিটার এবং উচ্চতা 10 মিটার। নেক্সট পয়েন্ট অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙাকৃতি গাছের গুঁড়ির ব্যাস, চোঙাকৃতি গাছের গুঁড়ির ব্যাস এত, উচ্চতা এত, কমপক্ষে কত কাঠ ফেলে দিলে গুঁড়িটি বর্গাকার বাহুবিশিষ্ট আয়তঘনকে পরিণত হবে? বর্গাকার বাহুবিশিষ্ট আয়তঘনকে। ঠিক আছে, তার মানে আয়তঘনক থাকবে, অর্থাৎ প্রস্থ আর উচ্চতা একই চাইছে। ঠিক আছে, প্রস্থ আর উচ্চতা একই। আচ্ছা, এবার প্রথমে আমরা এই যে চোঙের আয়তনটা বের করি। হ্যাঁ, আচ্ছা, চোঙের ব্যাস এত, চোঙের ব্যাস বা চোঙাকৃতি কাঠের টুকরোর ব্যাস লিখলেও হবে। চোঙের ব্যাস সমান 2 মিটার, চোঙের ব্যাস 2 মিটার। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 2/2 মিটার সমান 1 মিটার। আচ্ছা, চোঙের উচ্চতা সমান 10 মিটার। হ্যাঁ, অতএব চোঙের আয়তন, চোঙের আয়তন। ঠিক আছে, আয়তনটা কত? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এত ঘনমিটার। ঠিক আছে, 220/7 ঘনমিটার। আচ্ছা, এবার যে আয়তঘনকটা হবে, হ্যাঁ, আচ্ছা, আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ সেম হবে। তার মানে এই যে এটা হচ্ছে যে ব্যাসটা আছে, এই যে এইটা হচ্ছে একটা চোঙাকৃতির একটা সাইডটা গোল আকারে থাকে। ঠিক আছে, চোঙাকৃতির সাইডটা যে গোল আকারে থাকে, এবার এইটা পরিণত হবে এই রকমের পরিণত হবে, এইটাই পরিণত হবে। তাহলে এই যে চোঙাকৃতির এইটা আমরা যোগ করলে কি হচ্ছে? এইটা ব্যাস হচ্ছে। চোঙের যে ব্যাসটা আছে সেটা, এটা বর্গাকার, তো সেটা বর্গক্ষেত্রে কর্ণ হিসেবে ব্যবহৃত হবে চোঙের যে ব্যাসটা। আচ্ছা, আয়তঘনকের বর্গাকার দিকের কর্ণটা কত হচ্ছে? 2 মিটার, তাই তো? তাহলে আয়তঘনকের বর্গাকার দিকের বাহু কত হয়ে যাবে? তাহলে এই যে একে √2 দিয়ে ভাগ করলেই বাহু হয়ে যায়। হ্যাঁ, তাহলে শুধু √2 হয়ে যাচ্ছে, √2 মিটার। এইটা ছিল ব্যাস, ছিল 2 মিটার। তাহলে এইটা কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ থেকে বাহুতে আসতে হলে √2 দিয়ে ভাগ করতে হয়। √2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা বর্গক্ষেত্রের বাহুতে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ এটা থেকে যাচ্ছে। হ্যাঁ, বা বর্গাকার দিকের বাহু মানে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আচ্ছা, আয়তঘনকের উচ্চতা সমান 10 মিটার বলা আছে, তাই তো নাকি? এটা উচ্চতাটা সেমই থাকবে,
তাহলে এই যে আয়তঘনকটা বর্গাকার দিকে, তাহলে এই আয়তঘনকের আয়তন কতটা? আয়তন হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দৈর্ঘ্য 10, প্রস্থ √2, এইটাও √2, এত ঘনমিটার। এই দুটো √2 গুণ করলে 2 হয়, তাহলে 20 ঘনমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানটা বের করো যে 220-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে। 3 7 21, 1 10, 7 1 7, 3 দশমিকের জন্য 0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 2 14, 6 0, 27 56, 4 নামছে। তাহলে 31.428 হচ্ছে। ঠিক আছে, 31.428। হ্যাঁ, আচ্ছা, এইখানটা করে দিই তাহলে। এটা 31.428 ঘনমিটার। তাহলে আগে যে চোঙাকৃতি অবস্থায় ছিল তার আয়তনটা মোট এইটা, যখন যে আয়তঘনকার আকৃতি নিল তার আয়তন এইটা। তাহলে এই আয়তন বিশিষ্ট একটা কাঠের গুঁড়ি আছে, তাহলে কতটা নষ্ট হয়েছে? এইটা থেকে এইটা বিয়োগ করলেই হবে। তাহলে কাঠ নষ্ট হয়েছে কমপক্ষে কত কাঠ ফেললে? তাহলে কাঠ নষ্ট হবে বা কাঠ ফেলে দিতে হবে, কাঠ ফেলতে হবে সমান 31.428 মাইনাস 20 এত ঘনমিটার সমান 11.428 ঘনমিটার। ঠিক আছে, এইটা আসছে দেখো। কাঠ ফেলতে হবে 31.428, এইটা 31.428 মাইনাস 20 ঘনমিটার। ঠিক আছে, 31.428 মাইনাস 20 ঘনমিটার সমান 11.428 ঘনমিটার আসছে। 31.428 থেকে 20 ঘনমিটার বিয়োগ করতে হচ্ছে। 14 দাগের হয়ে গেছে, 15 দাগে চলে যাব। যৌগিক গড় নির্ণয় করতে বলেছে, সহজ অঙ্ক। 15 দাগের একটাই যাব, যেখানে যৌগিক গড় নির্ণয় করতে বলা আছে। ঠিক আছে, বিদ্যুতের খরচ যেটা দেওয়া আছে একটা শ্রেণী হিসেবে লিখি, এটা শ্রেণী পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, পরিসংখ্যাটা মানে FI। এখানে মধ্যক করে নিচ্ছে, আমাদের যৌগিক গড় নির্ণয় করতে হবে, আর এটা FI XI। ঠিক আছে, এইটা হচ্ছে XI। আচ্ছা, এবার শ্রেণী এখানে আছে 5 থেকে 10 এভাবে কন্টিনিউ করে 40 থেকে 45 পর্যন্ত। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। ঠিক আছে, আচ্ছা, এখানে পরিসংখ্যা আছে 10 6 12, 10 5 4 5 8, 10 6 12, 10 5 4 5 8, 5 আর 10 এর মাঝের মান হচ্ছে 7.5। আচ্ছা, একইভাবে এটা 12.5, এটা 17.5, এটা হয়ে যাবে 22.5, এটা হয়ে যাবে 27.5, এটা হয়ে যাবে 32.5, এটা হয়ে যাবে 37.5, এটা হয়ে যাবে 42.5। আচ্ছা, 10 ইন্টু 7.5, এটা হচ্ছে 75। আচ্ছা, 12.5 ইন্টু 6, 12.5কে 2 দিয়ে গুণ করলে 25 হচ্ছে, 3 25, এটাও 75 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 17.5কে 12 দিয়ে গুণ, 17.5 ইন্টু 12, 5 ধরে 10 না থেকে 1, 7 ধরে 14 কে 15, 5 থেকে 1, 2 কে 2 কে 3। আচ্ছা, এইটা 1 7 5,
শূন্য, 5 এর মধ্যে 10 হাত থেকে 1, 7 10 থেকে 11 1 থেকে 1, 1 থেকে 2। দেখো তাহলে এইখানটা দশমিক হয়ে গেলে কেটে যাচ্ছে 210, 210। এইটা 225 হয়ে যাচ্ছে, 2 2 5। আচ্ছা এইটা হয়ে যাবে, এইটা দশমিকের মান চলে আসবে 0.5। কত? 5 5 25 থেকে 2, 5 7 35 দিয়ে 37 এর 7। হ্যাঁ, 5 5 25 থেকে 2, 5 7 35 দিয়ে 37 এর 7 থেকে 3, 5 10 আর 3 13, 137। আচ্ছা এইটা দশমিক সরে যাবে, 4 5 20 শূন্য, হাত থেকে 2, 4 2 8 আর 2, 10 এর শূন্য, হাত থেকে 1, 4 2 8 আর 1 9, আর 4 5 20 হাত থেকে 2, 4 2 8 আর 2, 10 এর শূন্য, হাত থেকে 1, 3 4 12 13 হচ্ছে, এটা 130 আসছে। হ্যাঁ, আচ্ছা এইটা গুণ করলে এটাও দশমিকে মান দিচ্ছে, 5 5 25 থেকে 2, 5 7 35 দিয়ে 37 এর 7, হাত থেকে 3, 3 5 15 আর 3 18। হ্যাঁ, আচ্ছা 5 8 40 এর শূন্য, হাত থেকে 4, 8 2 16, 16 আর 4 20 শূন্য, হাত থেকে 2, 2, 432 আর 2 34। তাহলে যোগফলটা কত হচ্ছে? 5 এর সামেশন, এইটা হচ্ছে সামেশন অফ fi xi সমান, এটা সামেশন অফ fi, এটা কত হচ্ছে 10, আচ্ছা 16, 16 আর 12 28, 16 আর 12 28 আর 10 38, 38 মধ্যে 43, 43 এর 4 47, 47 আর 5 52, 52 আর 8 60। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে 5 এর মধ্যে 10 হাত থেকে 1, 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর সাথে 22, 22 আর সাথে 29 আর 30 এর শূন্য, হাত থেকে 3, 3 7 আর সাথে 14 আর 3 17, 18, 20, 23, 23 আর 3 26, 26 আর 8 34, 34 আর 4 38 আর 8, থেকে 3, 3 আর 3 6, 7 8 9 10 11 12 13, 1380। অতএব x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। এটা হচ্ছে 1380 বাই 60, এটা গেল 6 2 12 2 হাতে 1, 18, 318, 23 চলে আসছে। 23। তাহলে এখানে কি বলেছে? বলেছে পরিসংখ্যান বিভাজন থেকে যৌগিক গড়, 60টি পরিবারের এক সপ্তাহে বিদ্যুৎ খরচের যৌগিক গড় পরিসংখ্যান বিভাজন থেকে নির্ণয় করে, একক হচ্ছে ইউনিট। অতএব বিদ্যুৎ খরচের যৌগিক গড়, অতএব বিদ্যুৎ খরচের যৌগিক গড় 23 ইউনিট। ঠিক আছে, আচ্ছা 15 1 হলো 15 2। আচ্ছা শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে বোঝাই অঙ্কন করে বৃহত্তর সূচক পরিসংখ্যা অঙ্কন করতে বলেছে। আচ্ছা বৃহত্তর সূচক কিভাবে অঙ্কন করা হবে, এখানে এতর বেশি এতর বেশি এতর বেশি করে লিখতে হয়। এটা আছে হচ্ছে শ্রেণী, আচ্ছা পরিসংখ্যা কিসের কিছু বলেনি। হ্যাঁ, আচ্ছা তাহলে শুধু শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হিসেবে লিখি। শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা।
আচ্ছা, 0 5, তাহলে 0-র বেশি, 5-এর বেশি, এইভাবে হবে। হ্যাঁ, 10-এর বেশি, 0 এত এর বেশি, ঠিক আছে। আচ্ছা, 5-এর বেশি, 10-এর বেশি, 15-র বেশি, 20-র বেশি, 25-এর বেশি, 30-এর বেশি, 35-এর বেশি। কত পর্যন্ত আছে এটা? আচ্ছা, 30-এর বেশি পর্যন্ত আছে, 30 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, 30-এর বেশি, 30-এর বেশি কোনো মান হবে না, 0। 25-এর বেশি, কারণ 25 থেকে 30-এর মধ্যে 5টা মান আছে, তাহলে 25-এর বেশি 5। আচ্ছা, 20-র বেশি, 20-র বেশি 5-এর 3 8 হবে। আচ্ছা, 15 থেকে 20-র মধ্যে আরো মান আছে 8টা, তাহলে 5-আর 3 8 আর 8 16 হবে, ঠিক আছে। 10 থেকে 15-র মধ্যে মান আছে আরো 15টা, 16 আর 15 31 হবে। 31 আর 10-এ 41 হবে, 10 আছে এর পরবর্তীটা, আর তারপরে আছে 4টে, তাহলে 45 হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার ক্ষেত্রে। এবার যেমন লিখবে যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষ বরাবর 1 একক এবং x অক্ষ বরাবর 1 একক ধরলাম, এবং এই বিন্দুগুলো স্থাপন করলাম, যে বিন্দুগুলো পাবে এখানে, এই যে 0,45, 5,41, 10,31, 15,16 বিন্দুগুলি স্থাপন করলাম। স্থাপন করে পৃথকভাবে যুক্ত করে আমরা বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ও যাই অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে মধ্যমানের কিছু নির্ণয় করতে বলেনি, তাহলে বিন্দুগুলো কি হবে? বিন্দুগুলো এখানে যেটা হবে 0,100। হ্যাঁ, এবার যদি আমরা এরকম ওজাই অঙ্কন করি, x অক্ষ বরাবর মনে করো এটা লিখে নিলে, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক লেখার পর এটা এইরকম, এই দিকটা আর করার দরকার নেই, এখান থেকে এই দিকটা। আচ্ছা, এটা 5 মনে করো, 10, 15, 20, 25, 30, 35, 40, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 15, 20, 25, 30, 35, 40, ঠিক আছে। প্রথমেই পেয়ে যাচ্ছি 0, কত, প্রথম বিন্দু যেটা আছে 0,45। আচ্ছা, এটা আরেকটু যাবে, এখানে 45 মনে করো, এইখানটা 0,45, 5,41, 5,41 মানে এটা 40 এখানে হয়েছিল, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে 41। তারপরে 10,31, 10,31, 25, তারপরে হবে 15,16, 15,16। আচ্ছা, 20,8, 20,8। আচ্ছা, 25,5, 25,5। আচ্ছা, 30,0, এটা এইখানে। এবার এগুলোকে পৃথকভাবে যোগ করতে হবে, যোগ করলে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা পাওয়া যাচ্ছে। এটা স্কেল আর পেন্সিল ধরে পৃথকভাবে যোগ, এইটা, 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 ঠিক আছে, এইভাবে করবে। নেক্সট দেখো 3-এরটা। 3-এরটা আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করার আছে। আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এবার যে নম্বর এতরকম 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 দেওয়া আছে, আমাদের সাজিয়ে নিতে হবে ওটাকে। তাহলে নম্বর যেটা দেওয়া আছে, দেখো এখানে শ্রেণী হিসাবে লেখো, শ্রেণী, আর পরিসংখ্যা লিখলে, শ্রেণী পরিসংখ্যা লিখে এটা 0 থেকে 10 মনে করে দিলে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50,
হ্যাঁ, আছে 80 কম, তার মানে 70 থেকে 80 পর্যন্ত লাস্ট এটা হবে। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যেটা দিয়েছে 0-র কম, 10-এর কম 4, তার মানে 0 থেকে 10-এর মধ্যে 4টে মান আছে। ঠিক আছে। আচ্ছা 20-র কম 16, 20-র কম 16 মানে যেগুলো 20-র কম সেগুলো 10-এর কমও। এবার 10-এর কমটা আমরা সেপারেট করে নিয়েছি, তাহলে 10 থেকে 20-র মধ্যে কতগুলো হবে, যে 16টা আছে, 16 থেকে 4 বিয়োগ, তাই তো। 20-র কম 16টা আছে, সেগুলো 10-এরও কম। হ্যাঁ, এবার 20-র কম 16টা আছে, তারপর 10-এর কম 4টে, তার মধ্যে বাদ দিয়ে দিলে তাহলে 10 থেকে 20-র মধ্যে হচ্ছে 16 - 4, 12টা মান। একই রকম ভাবে এইভাবে বাদ দিয়ে 40 - 16, 24, 20 থেকে 30-এর মধ্যে। আচ্ছা 30 থেকে 40-এর মধ্যে হয়ে যাবে 40-এর কম যেহেতু, তাহলে 76 - 40, 36। ঠিক আছে। তারপর আছে 96 - 76, 20। আচ্ছা তারপরে আছে 60, 50 থেকে 60-এর মধ্যে কত হবে, 112 - 96, অর্থাৎ 112 - 96, 12 আর 4 16। আচ্ছা তারপর 120 - 112, 8। তারপরে হয়ে যাচ্ছে 125 - 120, 5। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা, 36, এই মানটা সবচেয়ে বেশি। সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 30 থেকে 40, এই শ্রেণীটা। সংখ্যাগুরু শ্রেণী এই যে 30 থেকে 40, এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে L = কত, 30, H = 10। আচ্ছা F0 কত এখানে, F0 হচ্ছে 24। আচ্ছা F1 কত, 36, আর F2 হচ্ছে 20। ঠিক আছে। তাহলে সংখ্যাগুরু মান সমান সংখ্যাগুরু মান L মানে 30 প্লাস F1 - F0, এই যে F1 24, F1 36, F1 - F0, তাহলে 36 - 24 বাই 2 ইন্টু F1, 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 36 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H এর মান 10, তাহলে 30 ইন্টু 36 - 24, 12, 12 ইন্টু 10 বাই 36 ওখানে 72 মাইনাস এটা 4, 2 আর 2 4 সমান 30 ইন্টু 12, 120, আর 4 করে 12, 8 12, হাতে 1, 4 5, 5 4 3 8। হ্যাঁ 4 12, 8 12, হাতে 1, 4 5, 5 7 2 এর সাথে হবে 28 হবে। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 30। এবার এই 30-কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 2 দশমিকের জন্য 20, 7 দুগুণে 14, 6 60, 27 56, 4 40, 5 7 35, তাহলে 4.28 হবে। 30 প্লাস 4.28 = 34.28 পায়। অ্যান্সার লিখবেন, নির্ণয় সংখ্যাগুলো মান 34.28 প্রায়। হ্যাঁ এটা 5 আছে, 5-এর আগে জোড় সংখ্যা, 5-এর আগে জোড় সংখ্যা থাকলে জোড় সংখ্যাটা জোড় সংখ্যাই থেকে যায়। ঠিক আছে। অতএব যদি বিজোড় সংখ্যা থাকতো একবার তো নির্ণয় সংখ্যাগুরু মান 34.28 প্রায়। ঠিক আছে হলো। তো এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন সেট 15-এর 585 পেজের যে কোশ্চেন সেট ছিল তার সমস্ত সলিউশন হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফির পরবর্তী ক্লাসে পরের ক্লাসে মডেল কোশ্চেন 16-এর সলিউশন শুরু করব। ঠিক আছে, স্টপ করছি আজকের ক্লাস এখানে। তো 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন তোমরা চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে। আজ আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।